হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো এলিভেশন অফ বয়েলিং পয়েন্টের একটা কোয়েশ্চেন আমরা তুলে নিয়েছি ফ্রম জি অ্যাডভান্স। জি অ্যাডভান্সে আসা এই কোয়েশ্চেনটা আমরা তুলে নিয়েছি। তো এটা আমরা লাইন বাই লাইন আমরা ভালো করে পড়ে নেবো, নিয়ে দেখবো যে কী কী কনসেপ্ট বা থিওরি আমাদের লাগে। তো সেই কনসেপ্ট বা থিওরিটা আমরা ওখানে ডিসকাস করবো, তারপরে আমরা কোয়েশ্চেনে আসবো। তো তাহলে আমরা প্রথম কাজ শুরু করি, যে লাইন বাই লাইন আমরা কোয়েশ্চেনটা পড়তে শুরু করি। তাহলে কোয়েশ্চেনটা প্রথমে কি বলেছে, দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, কি বলেছে, দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইন এ 0.1 মোলাল AgNO3 সলিউশন। সেই সলিউশনটার নাম দেওয়া হয়েছে সলিউশন এ। তার মানে 0.1 মোলাল AgNO3 একটা সলিউশন নেওয়া হয়েছে, তার নাম দেওয়া হয়েছে সলিউশন এ। বয়েলিং পয়েন্ট যার বলা হয়েছে x ডিগ্রি সেলসিয়াস। তার মানে ওর বয়েলিং পয়েন্ট আমরা জানি না, x ডিগ্রি তাই নামকরণ করা হয়েছে। লাস্টে আমাকে x জানতে চেয়েছে, তাহলে এক্সটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তারপরে কি বলেছে, টু দি সলিউশন এ, মানে এই সলিউশনটার মধ্যে অ্যান ইকুয়াল ভলিউম অফ 0.1 মোলাল BaCl2। মানে যদি AgNO3 সলিউশনটাই 0.1 মোলাল AgNO3 সলিউশনটার ভলিউম 100 ml হয়ে থাকে, তাহলে 0.1 মোলাল BaCl2 সলিউশনটাও নেওয়া হয়েছে 100 ml, বা এটা যদি 1000 ml হয়ে থাকে তাহলে এই সলিউশনটা 1000 ml নেওয়া হয়েছে। তো ইকুয়াল ভলিউম দুটো নেওয়া হয়েছে, নিয়ে এই 0.1 মোলাল BaCl2টা কার মধ্যে অ্যাড করা হয়েছে, AgNO3 এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। তো যদি AgNO3 সলিউশনের মধ্যে অ্যাড করে দেওয়া হয়, তো এবার যে নতুন সলিউশনটা তৈরি হলো তার নাম দেওয়া হলো সলিউশন বি। এবার কি বলেছে, দ্য ডিফারেন্স ইন দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার ইন দ্য সলিউশন এ অ্যান্ড বি, মানে এই যে দুজনে মিলে যে সলিউশনটা তৈরি হলো সেই সলিউশনটা, আর প্রথমে AgNO3 যে সলিউশন ছিল সেই সলিউশনটা, তো এদের যে বয়েলিং পয়েন্টের ডিফারেন্স সেটা বলেছে y × 10⁻²। তো y × 10⁻² যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমার y কত সেটা জানতে হবে। তার মাঝে আমাদের যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট ইজ কেবি। কেবি মানে ইভ্যালোস্কোপিক কনস্ট্যান্ট, মানে হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। এর ভ্যালু বলা আছে 0.5 কেলভিন kg/mol। সেকেন্ড বলা আছে ডেন্সিটিজ আর সেম অফ এ অ্যান্ড বি। এ আর বি এর ডেন্সিটিগুলো সমান বলে দেওয়া আছে, এটা একটা ইনফরমেশন। লাস্ট ইনফরমেশন বলা আছে সল্টস ডিসোসিয়েটস কমপ্লিটলি। সল্টস ডিসোসিয়েটস কমপ্লিটলি মানে হলো এটাই যে AgNO3 পুরোপুরি ডিসোসিয়েট হয়ে যায়, Ag + NO3- আর BaCl2 Ba2+ Cl2Cl- এসে পুরোপুরি 100% ডিসোসিয়েটেড হয়ে গিয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের দেওয়া ছোটো ছোটো ইনফরমেশনস। তো এরপর আমরা এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে আমরা আস্তে আস্তে প্রবলেমও করবো, আর তার আগে দেখে নিই যে আমাদের কী কী থিওরি লাগবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তাহলে হোয়াট ইজ বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট কী বলছে, আমরা নর্মালি কী জানি, বয়েলিং পয়েন্ট হচ্ছে এটাই যে টেম্পারেচারে একটা লিকুইড বা একটা সলভেন্ট ফুটতে শুরু করে সেই টেম্পারেচারটাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। কিন্তু মোর সায়েন্টিফিক্যালি যদি আমরা বলি, সেটা হচ্ছে এটাই বলতে হবে, দ্য বয়েলিং পয়েন্ট অফ এ লিকুইড ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ইটস ভেপার প্রেশার বিকামস ইকুয়াল টু দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে কী বলেছে, যে বয়েলিং পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচারটা যে টেম্পারেচারে ওই লিকুইডের যা ভেপার প্রেশার সেটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে ইকুয়াল হয়, সেই পয়েন্ট অফ টেম্পারেচারটাকে বলা হচ্ছে বয়েলিং পয়েন্ট। ওকে, তাহলে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ ভেপার প্রেশার। ওকে, হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেশার। অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা সবাই জানি যে নর্মালি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশারকে 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপকে ধরে নেওয়া হয়। 60 মিলিমিটার অফ Hg যে প্রেশার সেটাকেই আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার হিসেবে ধরে নেওয়া। যখন কোনো একটা লিকুইডের ভেপার প্রেশার ওই 760 মিলিমিটার অফ Hg প্রেশারটা অ্যাটেন্ড করবে, সেই পয়েন্ট মানে যে টেম্পারেচারে গেলে ওই 760 মিলিমিটার অফ Hg প্রেশারটা অ্যাটেন্ড করবে লিকুইডটা, সেই টেম্পারেচারেই সে ফুটতে শুরু করবে। ওকে, তো তাকেই তখন বয়েলিং পয়েন্ট বলা হবে। তো হয়ে গেল। তাহলে এটা আমাদের দেখি যে ভেপার প্রেশার তাহলে কী জিনিস। ওকে, তাহলে ভেপার প্রেশার কী জিনিস দেখতে গেলে আমরা এখানে একটা আগে ছোটো ডায়াগ্রাম এঁকে নিই, যে এই হচ্ছে একটা ক্লোজ কন্টেনার, ঠিক আছে। এটা হচ্ছে লিকুইডের আপার সারফেস, এর মধ্যে একটা লিকুইড আছে, নিচে এই লিকুইড রয়েছে। ওকে, এই যে লিকুইড রয়েছে, লিকুইডের সবসময় একটা টেন্ডেন্সি আছে কি না, তার ভেপার হওয়ার একটা টেন্ডেন্সি আছে। যে ভেপারটা কোথার থেকে হবে না, লিকুইডের এই আপার সারফেস থেকে হবে। এই যে সারফেস আছে লিকুইডের সেখান থেকে হবে, কখনোই এই ভেতর থেকে একটা মলিকিউল ভেপারে পরিণত হবে না, সবসময় এই সারফেস থেকে এক একটা মলিকিউল ভেপারে পরিণত। এই যে ভেপারে পরিণত হয় এটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। ফার্স্ট ওয়ান ইজ দ্য নেচার অফ দ্য লিকুইড, মানে লিকুইডটা কেমন, মানে জল যে রেটে ভেপারাইজড হয়, অ্যাসিডও নিশ্চয়ই সেই রেটে ভেপারাইজড হয় না, বা অ্যালকোহল নিশ্চয়ই সেই রেটে ভেপারাইজড হয় না। এক কাপ জল যদি আমরা রেখে দিই, দেখা যাবে যে সেটা হয়তো 3 সপ্তাহ পর কাপটা খালি হয়ে গেল। ঠিক তেমনই যদি আমরা তার মধ্যে একটা অ্যালকোহল রেখে দিই, দেখা যাবে সেটা হয়তো 3 ঘন্টা পর খালি হয়ে গেল। অ্যালকোহল ছেড়ে যদি আমরা তার মধ্যে একটা 1 কাপ অ্যাসিটন রেখে দিই, সে হয়তো দেখা যাবে 30 মিনিট পর খালি হয়ে গেল। তো প্রত্যেকটা লিকুইডের নেচারের উপর ডিপেন্ড করে, মানে লিকুইডটা কী তার উপর ডিপেন্ড করে যে তার ভেপারাইজড হওয়ার টেন্ডেন্সি কী। ওকে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে টেম্পারেচারের উপর। যত টেম্পারেচার আমরা বাড়াতে থাকি তত কী হয়, তার ভেপার হওয়ার টেন্ডেন্সি বাড়তে থাকে।
10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একটা গ্যাসের ভেপার হওয়ার টেন্ডেন্সি যা ছিল সেটাকে যদি আমরা 100 ডিগ্রি করে দিই তার টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে। ওকে, তো এই গেল ব্যাপার। তো দুটো জিনিসের উপর ডিপেন্ড করলো। তাহলে আমরা কি বললাম, লিকুইডের সারফেস থেকে সবসময় ভেপার হতে থাকছে। ওকে, এবার ভেপার প্রেশার কাকে বলে বলছি আমরা, না এই যে ভেপার হতে থাকছে এখানে যে এরকম গ্যাস মলিকুল তৈরি হয়েছে, এই গ্যাস মলিকুলগুলো মানে এই ভেপারগুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তা হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম কন্ডিশন? ইকুইলিব্রিয়াম কন্ডিশন কী জিনিস সেটা আমরা বোঝাচ্ছি। তার আগে এটা বলে নিই যে এই যে গ্যাস মলিকুলগুলো তৈরি হলো, এই লিকুইডেরই তো গ্যাস মলিকুল, লিকুইডেরই তো ভেপার। এই ভেপারগুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে লিকুইডের এই সারফেসটার ওপর যে প্রেশার ক্রিয়েট করে, ঠিক আছে, তাকেই কি বলা হয়, ভেপার প্রেশার। তাহলে ভেপার প্রেশার কাকে বলে? লিকুইডের ভেপারগুলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে লিকুইডেরই সারফেসের ওপর যে প্রেশার তৈরি করে তাকেই বলা হয় কি, ভেপার প্রেশার। ওকে, বুঝে গেলাম। তো তাহলে এবার হচ্ছে আমার যে নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে এটাই যে ভেপার প্রেশার কী জিনিস আমরা বুঝে গেলাম। তো তাহলে এবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কী জিনিস? ইকুইলিব্রিয়াম কন্ডিশন এটাই যে লিকুইড থেকে ভেপার যে রেটে হচ্ছে, ভেপার থেকে লিকুইড হওয়ার রেটও কিন্তু সেটাই হবে, যে তার কোনো কথা নেই। ওকে, ডিফারেন্ট রেটে হবে। তো ভেপার থেকে লিকুইড কেন হবে না, এই যে ভেপারগুলো, ভেপার যখনই হয়েছে তখন সে গ্যাস মলিকুল, তারা অনেক দূরে দূরে চলে গেছে। লিকুইডের মধ্যে কি হয়, অনেক কাছাকাছি থাকে গ্যাস মলিকুলগুলো, কঠিনের মধ্যে তার থেকেও কাছাকাছি থাকে, মানে সলিড হলে সব থেকে কাছাকাছি থাকে, লিকুইডে তার থেকে একটু ডিস্টেন্স বেড়ে যায়, গ্যাস হলে আরও ডিস্টেন্স বেড়ে যায়। আর গ্যাস মলিকুলগুলোর মধ্যে যখন ডিস্টেন্স বেড়ে যায় তখন কী হলো, এখানে অনেকটা ফাঁকা স্পেস পেয়ে যাচ্ছে। গ্যাস মলিকুলগুলো কী হয়, চারিদিকে র্যান্ডামলি ছুটতে থাকে, কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো রকম কোনো স্পেশাল ডিরেকশন থাকে না, র্যান্ডামলি এদিক ওদিক ছুটতে থাকে। ছুটতে ছুটতে তাহলে কী হবে, কোনো একটা গ্যাস মলিকুল এরকম হতেই পারে যে সে সেই আপার সারফেস অফ দ্য লিকুইডে টাচ করলো, যে মুহূর্তে টাচ করলো সে কী হলো, লিকুইডে পরিণত হয়ে গেলো। তাহলে কী হলো, যে লিকুইড থেকে ভেপার আমরা দেখলাম, আবার ভেপার থেকে লিকুইডও হওয়ার টেন্ডেন্সি আছে। যে মুহূর্তে বা যে কন্ডিশনে লিকুইড টু ভেপার হওয়ার রেট আর ভেপার টু লিকুইড হওয়ার রেট দুটো সমান হলো, তাকেই বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনেই ভেপারটা যে প্রেশার সারফেসে দিচ্ছে তাকে বলা হবে ভেপার প্রেশার। ভেরি গুড, হয়ে গেল এটা। তো তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন পড়লাম, ভেপার প্রেশার পড়লাম। এবার আমরা অলরেডি পড়েছি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, নেচার আর হচ্ছে টেম্পারেচারের ওপর। এবার টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভেপার প্রেশার বাড়তে থাকে। কেন? আমরা অলরেডি পড়লাম যে টেম্পারেচার যত বাড়তে থাকে একটা লিকুইডের ভেপার হওয়ার টেন্ডেন্সি তত বাড়তে থাকে। যত এখানে ভেপার হওয়ার টেন্ডেন্সি বাড়বে তত কী হবে, ভেপারের এখানে প্রেস করার পরিমাণ বাড়বে না। তো যত ভেপারের এখানে প্রেস করার পরিমাণ বাড়বে তত ভেপার প্রেশার তার মানে বাড়ছে। তার মানে যত আমরা টেম্পারেচার এখানে দিচ্ছি, যত আমরা কোনো একটা লিকুইডকে আমরা যত বেশি গরম করবো, যত টেম্পারেচার দিতে থাকবো তত তার ভেপার প্রেশার বাড়তে থাকবে। ওকে, ভেপার প্রেশার বাড়তে থাকবে। এবার কোনো একটা লিকুইডের নর্মাল টেম্পারেচারে ভেপার প্রেশার কখনোই অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে সমান হয়ে যাবে না, হয় না, নর্মালি হয় না। অ্যাটমসফিয়ারিক প্রেশার কত, 760 মিলিমিটার অফ এইচ, এখানে আমরা আঁকলাম। এইটা আমি মনে করলাম যে এই যে এই স্টেটটা এটা হচ্ছে 760 মিলিমিটার অফ এইচজি। ওকে, এই স্টেটটা হচ্ছে 760 মিলিমিটার অফ এইচজি। এই স্টেটটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওকে, এবার নর্মালি একটা লিকুইডের ভেপার প্রেশার সবসময় 760 থেকে নিচে থাকে। প্রেশার অফ লিকুইড অফ এ লিকুইড বলছি, অফ এ লিকুইড অ্যাট নর্মাল টেম্পারেচার। নর্মাল টেম্পারেচারে কী হচ্ছে, অ্যাট নর্মাল টেম্পারেচারে কী হচ্ছে, লিকুইডের একটা ভেপার প্রেশার এখানে আছে। তো তাহলে আমাকে বয়লিং পয়েন্ট কাকে বলেছে, যে টেম্পারেচারে এই ভেপার প্রেশারটা এই 760 মিলিমিটার প্রেশারটা অ্যাটেন্ড করবে তাকেই বলা হবে। তার মানে আমরা যদি লিকুইডকে টেম্পারেচার যত দিতে থাকবো তত ভেপার প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যে টেম্পারেচারে সেই 760-এর সাথে ম্যাচ হয়ে যাবে, মানে এখান থেকে বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে যখন এটাতে এসে ম্যাচ করে গেল, সেই পয়েন্ট অফ টেম্পারেচারটাকে বলা হবে বয়লিং পয়েন্ট, ওই লিকুইডের বয়লিং পয়েন্ট বলা হবে। তো তাহলে বয়লিং পয়েন্ট ভেপার প্রেশারের সাথে কীভাবে রিলেটেড, বয়লিং পয়েন্ট কাকে বলে সেটা আমরা ব্যাখ্যা করলাম, হয়ে গেল। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটাই যে এই যে এখানে যে কোশ্চেনটা বলেছে যে AgNO3 বা BaCl2 এরা মানে সল্ট যদি অ্যাড করা হয় তাহলে আমাদের ভেপার প্রেশারে কী চেঞ্জ হয় বা বয়লিং পয়েন্টে কী চেঞ্জ হয় সেটা আমাদের জানতে হবে। তো ঠিক আছে, আমি এখানে একটা এই একটা কন্টেনারের মধ্যে কী আছে, লিকুইড আছে। লিকুইডের এটা হচ্ছে আপার সারফেস, মানে সারফেস, এটা যদি লিকুইডের সারফেস হয়ে থাকে, এখানে লিকুইড আছে, এটা হচ্ছে লিকুইডের সারফেস। এবার কি হলো, এবার আমি মনে করছি কোনো একটা নন ভোলাটাইল সলিউট এটার মধ্যে অ্যাড করলাম। কি করলাম, নন ভোলাটাইল সলিউট। আমি আগেই কি বলেছি যে নন ভোলাটাইল, আগেই আমি একটা জিনিস বলেছি কি, যে লিকুইডের ভেপার হওয়ার টেন্ডেন্সি সবসময় কোথার থেকে হয় না, সারফেস থেকে হয়। ঠিক আছে, তার মানে সারফেসের উপর যত লিকুইডের মলিকিউল বেশি থাকবে তত তার ভেপার হওয়ার টেন্ডেন্সি বাড়বে। ওকে,
তার মানে নর্মাল যখন একটা পিওর সলভেন্ট, তার মধ্যে কিচ্ছু নেই, শুধু লিকুইডই আছে, তখন তার যা ভেপার হওয়ার টেন্ডেন্সি যত হবে, একটা নন ভোলাটাইল সলিউড যদি আমরা এর মধ্যে অ্যাড করে দিই, সেক্ষেত্রে কি এক হবে? নিশ্চয়ই হবে না। কেন হবে না সেটা দেখা যাক। নন ভোলাটাইল সলিউড বলেছি আমরা, তার মানে সে ভেপারাইজ হয় না, সে নর্মাল টেম্পারেচারে ভেপার স্টেটে যেতে পারে না, তাই নন ভোলাটাইল সলিউড। তাই নন ভোলাটাইল সলিউড যখন আমরা এখানে অ্যাড করেছি, অ্যাড করে একটা হোমোজিনিয়াস সলিউশন যখন বানিয়ে ফেলেছি, এই নন ভোলাটাইল সলিউড NaCl হতে পারে, সুক্রোজ হতে পারে, গ্লুকোজ হতে পারে, যে কেউ, এটার মধ্যে যখন দিয়েছি, দেওয়ার পর যখন আমরা একটা হোমোজিনিয়াস সলিউশন যখন বানিয়ে ফেলেছি, তখন কি হয়েছে না এই মলিকুলগুলো কিছু কিছু তো সারফেসেও চলে এসছে। তার মানে সারফেসে আগে যখন পিওর লিকুইড ছিল, যখন অনলি এর মধ্যে মনে করো যে জল ছিল, তখন এখানে যতগুলো জল মলিকিউল ছিল, এখানে সুক্রোজটা অ্যাড করার পর এখানে নিশ্চয়ই জলের মলিকিউল কমে গেছে, কেননা এই সুক্রোজ বা গ্লুকোজের মলিকিউল এখানে একটা একটা চলে এসছে, তাই এখানে জলের মলিকিউল নিশ্চয়ই কমে গেছে। তো জলের মলিকিউল যদি কমে গিয়ে থাকে, তাহলে কি হলো, জলের ভেপার হওয়ার টেন্ডেন্সিও কমে যাবে। তো জলের যদি ভেপার হওয়ার টেন্ডেন্সি কমে যায়, তাহলে ভেপার যত কম হবে তত ভেপার প্রেশারও কমে যাবে, তাই তো? নর্মাল তাই বলে। তো যদি ভেপার প্রেশার কমে গিয়ে থাকে, তার মানে আগে যে আমরা এটা এঁকেছিলাম 760 মিলিমিটার অফ এই যেটা এঁকেছিলাম, এবার লিকুইডের নর্মাল টেম্পারেচারে ভেপার প্রেশার এটা ছিল, তাই তো? নর্মাল টেম্পারেচারে ভেপার প্রেশার এটা ছিল, আমি ধরে নিলাম এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে ভেপার প্রেশার ফর পিওর লিকুইড। ওকে, নর্মাল টেম্পারেচারে ভেপার প্রেশার হচ্ছে পিওর লিকুইড, এই স্টেটে আছে। ওকে, এবার যখন আমি তার মধ্যে ভোলাটাইল সলিড অ্যাড করেছি, তাহলে এখানে ভেপার প্রেশারটা কমে গেছে, আরও কমে গেছে, তার মানে এর থেকে আরও নিচে চলে গেছে, তার মানে এই জায়গায় এসে গেছে। ওকে, তাহলে আগে ছিল এখানে, এখন এখানে এসে গেছে। তাহলে আগে আমাদের যে পরিমাণ টেম্পারেচার দিতে হতো, এখন নিশ্চয়ই সেই পরিমাণ তার থেকে বেশি টেম্পারেচার দিতে হচ্ছে, তাই তো? এটা যদি আমি ডট ডট করে এইভাবে টানি, এইভাবে না, এখান থেকে যদি আমরা ডট 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 করে টানি, ঠিক আছে, তার মানে এই এক্সট্রা এই যে গ্যাপটা হয়েছে, এই গ্যাপটা আমাদেরকে এই গ্যাপটা ভেপার প্রেশার কমে গেছে, তার মানে এই গ্যাপটা পূরণ করার জন্য আমাদেরকে আরও বেশি টেম্পারেচার দিতে হবে, তাই তো? মানে আগে যে টেম্পারেচার দিতে হতো, এখন এই পরিমাণ টেম্পারেচার বেশি দিতে হচ্ছে। ওকে, হয়ে গেল। তার মানে তার কি হলো, যে আগে যখন পিওর সলভেন্ট ছিল, পিওর লিকুইড ছিল, তখন তার যা বয়েলিং টেম্পারেচার ছিল, এখন তার বয়েলিং টেম্পারেচার বেড়ে গেল না? নিশ্চয়ই বেড়ে গেল, তাই তো? মানে আগে যে টেম্পারেচারে মানে লিকুইডটা ফুটতে শুরু করতো, এখন তার থেকে বেশি টেম্পারেচার দিতে হবে, তবেই সে ফুটতে শুরু করবে। তো এই গ্রাফ থেকে আমরা, এই ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারি। তো এই হলো গিয়ে কোনো একটা সলিউট অ্যাড করলে যে তার স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয়, সেটা আমরা দেখালাম। তার ভেপার প্রেশারে কী চেঞ্জ হয় আর স্ফুটনাঙ্কের কীভাবে উন্নয়ন হয়, সেটা আমরা দেখিয়ে দিলাম। এই হচ্ছে একটা গ্রাফ। এদিকে কি আছে? এদিকে ভেপার প্রেশার আছে, আর এদিকে কি আছে? এদিকে আছে টেম্পারেচার, ঠিক আছে? ভেপার প্রেশার আছে, এদিকে টেম্পারেচার আছে। এবার এই একটা কার্ভ আঁকলাম, এই একটা কার্ভ ড্র করলাম। ওকে, এই হলো গিয়ে ব্যাপার। এবার এই কার্ভ থেকে আমরা কোনটা সলিউশনের কোনটা সলভেন্টের কী করে বুঝবো? না অবশ্যই মানে দেখা যাক কোন একটা পার্টিকুলার টেম্পারেচারে, এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা আমি ধরে নিলাম 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ওকে, এই টেম্পারেচারে আমি এখান থেকে আস্তে আস্তে কার্ভ টানলাম। ওকে, এই টানলাম। ওকে, এবার এই যে লাইনটা ড্র করলাম 100 ডিগ্রি সেলসিয়াসে, এখানে যেখানে টাচ করলো, এখান থেকে ভেপার প্রেশারের উপর টানলাম। ওকে, হয়ে গেল। ঠিক তেমনই এখান থেকে এই ভেপার প্রেশারের উপর টানলাম। তাহলে আমরা আগে কি বলেছি, যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে ভেপার প্রেশার কার বেশি হয়, সলভেন্টের নাকি সলিউশনের? আগে বলেছি যে সলিউশনের মধ্যে যেহেতু আমরা যে কোনো একটা সল্ট অ্যাড করে দিচ্ছি, তাই ভেপার প্রেশার সবসময় কমে যায় কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে। তাহলে এই 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটা এখান থেকে কার ভেপার প্রেশার বেশি দেখাচ্ছে, এই কার্ভটার। তার মানে এটা হয়ে যাবে আমাদের পিওর সলভেন্টের কার্ভ এটা। ঠিক সেম টেম্পারেচারের ভেপার প্রেশার অনেকটাই কম থাকছে, এর থেকে এতটা কম থাকছে, এটা হয়ে যাবে সলিউশন। এটা হচ্ছে সলিউশনের কার্ভ, তাই তো? এই হলো গিয়ে ব্যাপার। এটা যদি ব্যাপার হয়ে গিয়ে থাকে, ঠিক এই কার্ভ থেকে, এইরকম কার্ভ থেকেই আমরা একটা অন্যরকমভাবে ইয়ে করে নিই। তাহলে আমরা কি জানি, 100 ডিগ্রি, এটা যদি আমার একটা জল হয়, জলের কথা ভেবে নিই,
মানে এটা আমার পিওর সলভেন্টের জায়গায় প্রথমে আমি লিখেছি এটা হচ্ছে পিওর সলভেন্ট ছিল, এই পিওর সলভেন্টের জায়গাতে আমরা এটাকে ওয়াটার ধরে নিলাম, এটা হচ্ছে পিওর ওয়াটারের সলিউশন, এটাকে আমরা ধরে নিলাম পিওর ওয়াটার, পিওর ওয়াটার। ওকে, আর এইটা হচ্ছে একটা সলিউশন, মানে জলেরই একটা সলিউশন। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা জানি জল ফুটতে শুরু করে, তার মানে এই পয়েন্টে যে ফুটতে শুরু করে তার মানে এই পয়েন্টটাতে জলের ভেপার প্রেশার নিশ্চয়ই অ্যাটমসফিয়ারিক ভেপার প্রেশার অ্যাটেন্ড করেছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাটেন্ড করেছে, তার মানে এটা নিশ্চয়ই 760 মিলিমিটার অফ এইচজি। তাহলে এইখানটা হচ্ছে 760 মিলিমিটার আমি দিয়ে রাখলাম মিলিমিটার। ওকে, তাহলে এটা যদি 760 মিলিমিটার হয়, সলিউশনেরও যখন ফুটবে তখন তাকে 760 মিলিমিটার হতে হবে, তার মানে এটা যদি আমি আরও এক্সট্রাপোলেট করি এরকম, তার মানে এই পয়েন্টে এসে সলিউশন ফুটতে শুরু করবে, তাই তো? এই পয়েন্টে সলিউশন ফুটে, এই পয়েন্টে টেম্পারেচার কত হচ্ছে এরকমভাবে নিচে টানলেই বোঝা যাবে, বা এটা ঠিক গ্রাফটা হলো না, 1 মিনিট, এই যে হলো, এখান থেকে এইভাবে টানলেই এই যে গ্যাপটা পাওয়া গেল, তার মানে এটাই হচ্ছে আমাদের কী হলো, এই যে এত বড় একটা গ্যাপ পাওয়া গেল, এই যে তার মানে 100 ডিগ্রি থেকে এটা বেড়ে গেছে, তাই তো? এই যে গ্যাপটা এটাই বলা হচ্ছে আমাদের ডেল্টা টিবি বা স্ফুটনাঙ্কের উন্নয়ন। স্ফুটনাঙ্ক বেড়েছে না 100 ডিগ্রি থেকে, এখানে বেড়ে গেছে, এটা 100.6 বা 100.7 যা হোক কিছু হবে, বা 101 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়তো 101 ডিগ্রি সেলসিয়াস হবে। ওকে, তো তার মানে কি ডেল্টা টিবি এইটাকেই বলা হচ্ছে এই যে গ্যাপটা, আর এখান থেকে যদি ধরি এটা 100 ডিগ্রি, এটা হচ্ছে 101 ডিগ্রি, তার মানে এখানে প্রায় 1 ডিগ্রির একটা গ্যাপ পাওয়া গেছে। তো এটাই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে, স্ফুটনাঙ্কের উন্নয়নে 1 ডিগ্রি বেড়ে গেছে। তো এই গেল গিয়ে ব্যাপার যে আমাদের সলিউশনের মধ্যে কীভাবে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তার গ্রাফ দিয়ে আমরা গ্রাফিক্যালি এইভাবে ব্যাখ্যা করতে পারি। হয়ে গেল। এই ডেল্টা টিবির যে ইকুয়েশন, এটা আমরা এইভাবে লেখা যেতে পারে, ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম। ওকে, এই এম হচ্ছে মোলালিটি অফ দ্য সলিউট। মোলালিটি অফ দ্য সলিউট মানে, মোলালিটি কাকে বলে, মানে এটাই যে কোনো 1000 গ্রাম সলভেন্টের মধ্যে যত মোল সলিউট দ্রবীভূত আছে তাকেই বলা হয় ওই সলিউটের মোলালিটি। 1000 গ্রাম সলভেন্টের মধ্যে যত মোল সলিউট প্রেজেন্ট আছে তাকেই বলা হয় ওই সলিউটের মোলালিটি। কেবি হচ্ছে এই বিলোস্কোপিক কনস্ট্যান্ট, আগেই বলেছি যখন এই কোশ্চেনটা আমি করতে গেছিলাম। ডেল্টা টিবি মানে কতটা বেড়েছে, মানে যদি টেম্পারেচারটা এখন মানে সলিউট অ্যাড করার পর টিবি প্রাইম হয়, মানে টিবি প্রাইম ইজ দ্য বিপি অফ, মানে বিপি মানে বয়লিং পয়েন্টকে আমি বিপি লিখছি, বিপি অফ সলিউশন মাইনাস টিবি, টিবি হচ্ছে বিপি অফ পিওর সলভেন্ট। তাহলে এটাই গেল, তাহলে টিবি প্রাইম মাইনাস টিবি ইজ ইকুয়ালস টু ডেল্টা টিবি। ওকে, এই যে ডিফারেন্সটা, তাহলে বিপি অফ বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট হয়ে গেল। তাহলে এর ফর্মুলা এটা বলা আছে, এটা কাদের ক্ষেত্রে বলা আছে, ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম, যে সমস্ত মলিকিউল অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন শো করে না, মানে কোনো একটা সলিউশনের মধ্যে গিয়ে ডিসোসিয়েট বা অ্যাসোসিয়েট হয় না, তাদের ক্ষেত্রে এই ফর্মুলা। আর যারা ওই রকম অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে, ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু, মানে যে সমস্ত সলিউট কোনো সলিউশনের মধ্যে গিয়ে ভেঙে যায় বা অ্যাসোসিয়েটেড হয়ে যায় তাদের ক্ষেত্রে কেবি ইন্টু এম ইন্টু আই, এই আইটাকে বলা হচ্ছে ভ্যান্ট হফ ফ্যাক্টর, ভ্যান্ট হফ ফ্যাক্টর। ওকে, এই ভ্যান্ট অফ ফ্যাক্টর তাহলে কী জিনিস সেটা আমাদের জানতে হবে। ওকে, নেক্সট তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কী জিনিস আমরা দেখিনি। তো নেক্সট হেডিং হচ্ছে আমাদের ভ্যান্ট অফ ফ্যাক্টর। ওকে, নেক্সট হেডিং হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর কী জিনিস, ভ্যান্ট অফ ফ্যাক্টর তাদের ক্ষেত্রেই আমাদের ইউজ করতে হয় যে সমস্ত সলিউট কোনো একটা সলিউশনের মধ্যে গিয়ে সে অ্যাসোসিয়েশন হয়ে যায় বা ডিসোসিয়েশন হয় তার। তাহলে অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন মানে হচ্ছে এটাই যে কেউ একজন ভেঙে গেল বা একসাথে সংযুক্ত হয়ে একটা বড় মলিকিউল গঠন করলো, দ্যাট ইজ অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন। তো আমি ধরে নিলাম প্রথমে ডিসোসিয়েশনটা দিয়ে আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেট করি। এই একটা মলিকিউল ছিল, সেখান থেকে এন নাম্বার অফ এ তৈরি হলো। ওকে, তাহলে এখানে প্রথমে কে ছিল, প্রথমে একখানা মলিকিউল ছিল, একটা মলিকিউল ছিল, এখানে তখন কতগুলো ছিল, এখানে 0খানা ছিল। ঠিক আছে, এবার এখানে জানতে হবে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে কতটা ডিসোসিয়েট হচ্ছে, মানে 100টা মলিকিউলের মধ্যে কতটা ডিসোসিয়েশন হচ্ছে। ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা ডিনোট করি আলফা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিই আলফা ইজ ইকুয়ালস টু ডিগ্রি
অফ ডিসোসিয়েশন, ঠিক আছে। আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। যারা 100% ডিসোসিয়েটেড হয়ে যায়, এই যে যেমন এখানে বলা আছে সল্ট ডিসোসিয়েটস কমপ্লিটলি, যারা 100% ডিসোসিয়েট হয়ে যায় তাদের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়ালস টু 1। ওকে, তাদের ক্ষেত্রে আলফা ইজ ইকুয়ালস টু 1, কেননা 100/100 মানে 100টা মলিকুলের 100টাই ডিসোসিয়েট হয়ে গেছে, সেক্ষেত্রে 100/100। আর যার ক্ষেত্রে 70% ডিসোসিয়েট হয়েছে, দ্যাট ইজ 70/100 ইকুয়ালস টু 0.7। তো এখানে 100% যদি ডিসোসিয়েট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাকে আলফা ইকুয়ালস টু 1 বলতে হবে। ওকে, এবার আমি মনে করে নিচ্ছি যে আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয় তাহলে কোনো এক মুহূর্তে আলফাখানা মলিকিউল ডিসোসিয়েটেড হয়ে গেছে, হয়ে এখানে কি তৈরি হয়েছে, এখানে আলফা তৈরি হয়েছে, এন এর জন্য কি হয়েছে, এন আলফা। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ মোলস, মানে এখানে 1 মোল ছিল, এ ছিল 0 মোল, আলফা মোল ডিসোসিয়েট হয়ে গেছে, আমি নাম্বার থেকে মোলে চলে গেলাম, এখানে 1 মোল ছিল, এখানে 0 ছিল, এখানে 1 আলফা মোল ডিসোসিয়েট হয়ে গেছে, তাহলে আলফা মোল ডিসোসিয়েট হয়ে এখানে গেছে না, তো এন নাম্বার অফ আলফা তৈরি হয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ মোলস অবজার্ভড, মানে আমরা কতগুলো এখন দেখতে পাচ্ছি, টোটাল নাম্বার অফ মোলস অবজার্ভড ইজ ইকুয়ালস টু কত হবে, 1 মাইনাস আলফা প্লাস এন আলফা হবে, ঠিক আছে। এখান থেকে 1 প্লাস আলফা যদি কমন নিই n-1 হবে, তাই তো। মানে টোটাল নাম্বার অফ মোলস আমরা এখন দেখতে পাচ্ছি এতগুলো আছে। আর টোটাল নাম্বার অফ মোলস অ্যাকচুয়ালি কত ছিল, কতগুলো নিয়েছিলাম, একটা মলিকিউল নিয়ে শুরু করেছিলাম তো, তাহলে টোটাল নাম্বার অফ মোলস এখানে লিখছি অ্যাকচুয়ালি আমরা এতগুলো নিয়ে শুরু করেছিলাম, তাই এখানে 1 হলো। ওকে, তাহলে টোটাল নাম্বার অফ মোলস অবজার্ভড ছিল, টোটাল নাম্বার অফ মোলস অ্যাকচুয়াল এটা। তো ভ্যান্ট অফ ফ্যাক্টর যেটা বলছে, ভ্যান্ট অফ ফ্যাক্টরকে ডিনোট করা হয় আই দিয়ে, ভ্যান্ট অফ ফ্যাক্টর এখানে লিখে দিলাম আই। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টরকে যদি আই দিয়ে ডিনোট করা হয় তাহলে আই ইজ ইকুয়ালস টু বলা হয়েছে অবজার্ভড, মানে এরকমভাবে না লিখে লিখছি নাম্বার অফ মোলস ব্র্যাকেটে অবজার্ভড ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অ্যাকচুয়াল, এটাই ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে নাম্বার অফ মোলস অবজার্ভ কত দেখতে পেয়েছি, 1 প্লাস আলফা ইন্টু n-1, এটা লিখলাম 1 প্লাস আলফা ইন্টু n-1 ডিভাইডেড বাই কত হলো, 1ই থাকবে না, কারণ নাম্বার অফ অ্যাকচুয়াল কত হয়েছে 1। তাহলে এখান থেকে আমার i ইজ ইকুয়ালস টু 1 প্লাস আলফা ইন্টু n-1। ওকে, আমি এদিকে লিখছি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, i-1 ইজ ইকুয়ালস টু আলফা ইন্টু n-1। তাহলে এখান থেকে আমি আলফাটা আরামসে বের করে নিতে পারি, আলফা ইজ ইকুয়ালস টু i-1 বাই n-1, তার মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজ ইকুয়ালস টু i-1 বাই n-1, এটা একটা ফর্মুলা। এখানে AgNO3 কথা বলা হয়েছে, AgNO3 কী হয়, AgNO3 ডিসোসিয়েট হয় কীভাবে, Ag প্লাস প্লাস NO3 মাইনাস, AgNO3 কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে গিয়ে Ag প্লাস প্লাস NO3 মাইনাস তৈরি করে, এখানে কটা আয়ন তৈরি হয়েছে, দুটো, এক্ষেত্রে i ইকুয়ালস টু হবে 2। ওকে, যদি 100% ডিসোসিয়েট হয়ে যায় তাহলে i ইকুয়ালস টু 2 তৈরি হবে। ওকে, i ইকুয়ালস টু 2 তো আমি বলে দিলাম, আমার কথা কেন বিশ্বাস করা হবে, তো এই ফর্মুলাতে বসিয়ে দেওয়া যাক। তাহলে আলফা ইকুয়ালস টু আমরা কি জানি, 100% হলে কী হয়, আলফা ইকুয়ালস টু 1 হয়, তাহলে 1 ইজ ইকুয়ালস টু i-1 আমরা জানি না, i মানে জানি না, n কত, n প্রথমে n কতগুলো তৈরি হয়েছে, n হচ্ছে 2জন তৈরি হয়েছে না, ডিসোসিয়েটেড -2 তৈরি করেছে, তাহলে 2 - 1 ইজ ইকুয়ালস টু i ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 হয়ে গেল, তাহলে i ইকুয়ালস টু 2। তো যারা 100% ডিসোসিয়েটেড হয়ে যায় তাদের ক্ষেত্রে আমাকে আর আলাদা করে এইভাবে ক্যালকুলেট করার দরকার নেই, যারা 100% ডিসোসিয়েট হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা ডিসোসিয়েশন হয়ে যতগুলো আয়ন তৈরি করলো আমরা সেগুলোই লিখে দেবো, হয়ে গেল। ঠিক তেমনই আরেকটা এখানে এক্সাম্পল দেওয়া আছে BaCl2, তো আমরা BaCl2টা দেখে নিই। BaCl2 এ ডিসোসিয়েট হয়ে কি তৈরি করছে, Ba2 প্লাস প্লাস Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তার মানে কতগুলো, 2 আর 3, 3খানা হলো, তাহলে i ইজ ইকুয়ালস টু 3 হবে, মানে 3টে আয়ন তৈরি হলো, তার মানে i ইজ ইকুয়ালস টু 3 হবে। ঠিক এইটাও যদি আমরা এখানে বসিয়ে দিই, আলফা ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশনের জন্য 1 হলো, ইজ ইকুয়ালস টু i-1 বাই n-1, n কতগুলো হয়েছে এখানে 3 - 1 হলো, তাহলে এক্ষেত্রে আমার i-1 ইজ ইকুয়ালস টু 2, তাহলে i ইজ ইকুয়ালস টু 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 3, তো এর ভ্যালু 3 হলো। তো এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি।
তো এটা হয়ে গেল। তাই আমি এটাই বলবো যে এত মানে যখনই যে ক্ষেত্রে 100% ডিসোসিয়েশন বলে দেবে, আমাদের আর এই ক্যালকুলেশনের দরকার নেই, ডাইরেক্টলি আমার যতগুলো মলিকিউল মানে যতগুলো আয়ন্স তৈরি হচ্ছে ভেঙে গিয়ে আমরা সেটা ডাইরেক্টলি বসিয়ে দেবো। ওকে, হয়ে গেল। তো ভ্যান্টা ফ্যাক্টর অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশনের ক্ষেত্রে হয়ে গেল। এরপর অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কী হয়? তাহলে ডিসোসিয়েশনের ক্ষেত্রে আলফা আমরা ধরেছিলাম যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ঠিক তেমনই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে এরকম একটা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন ধরে নিতে হবে। তো আমি ধরে নিলাম যে একটা রিয়াকশান হচ্ছে এরকম, যে রিয়াকশানটা কী হচ্ছে এরকমভাবে এন এ থেকে তৈরি হচ্ছে এ এন, যেমন ওটা তৈরি হয়েছিল এ এন থেকে এন এ, ঠিক তেমনই এন এ থেকে এন হচ্ছে। ঠিক আছে, এর ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন ধরে নিচ্ছি বিটা, বিটা ধরে নেওয়া হলো। ঠিক আছে, এবার এখন এখান থেকে বিটা বেরিয়ে গেছে, তখন এখানে কি তৈরি হলো? বিটা এন সংখ্যক মলিকিউলের জন্য কি হলো? এন ইন্টু ওয়ান মাইনাস বিটা, এন সংখ্যক মলিকিউলের জন্য এন ইন্টু ওয়ান মাইনাস বিটা। তাহলে একটা মলিকিউলের জন্য কত হলো? এটাকেও এন দিয়ে ভাগ করে দিতে হবে, এটাকেও এন দিয়ে ভাগ করলাম, এটাকেও এন দিয়ে ভাগ করলাম। তাহলে একটা মলিকিউলের জন্য ওয়ান মাইনাস বিটা অ্যাসোসিয়েট হয়ে বিটা বাই এন নাম্বার অফ এটা তৈরি করেছে একটা মলিকিউলের জন্য। তাহলে আমার টোটাল কি হলো? আগের মতোই লিখি, টোটাল নাম্বার অফ মোলস কতগুলো হলো? ওয়ান মাইনাস বিট টোটাল নাম্বার অফ মোলস, ভালো করে লিখেছি, টোটাল নাম্বার অফ মোলস ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস বিটা প্লাস বিটা বাই এন। ওকে, এখান থেকে ওয়ান প্লাস বিটা কমন নিলে ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এটা তৈরি হলো টোটাল নাম্বার অফ মোলস। এটা কি হলো? এটা আমাদের হচ্ছে অবজার্ভ, দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কতগুলো বলেছি? একের জন্য করেছি তো এটা, তার মানে আই ইজ ইকুয়ালস টু, আর অত লিখছি না, আগের মতো লিখে দিচ্ছি এখানে, ওয়ান প্লাস বিটা ইন্টু ওয়ান বাই এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। আগের মতোই একটা মলিকুলের জন্য হয়েছে। তাহলে এক্ষেত্রে বিটা ইন্টু ওয়ান বাই এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু আই মাইনাস ওয়ান। সিমিলারলি বিটা ইজ ইকুয়ালস টু কত হলো? আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তো এই হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের ফর্মুলা। তো এক্ষেত্রে আমরা যখন অ্যাসোসিয়েশনের প্রবলেম আসবে, এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলেছে, অ্যাসোসিয়েশনের যখন প্রবলেম আসবে তখন আমরা দেখে নেবো। তো বিটা এখানে অ্যাসোসিয়েটেড হলে এখানে এন এর ভ্যালু যা হবে বসিয়ে দেবো, ভ্যান্টা ফ্যাক্টর ওখান থেকে আরামসে চলে আসবে। তো এই হলো গিয়ে আমাদের ভ্যান্টা ফ্যাক্টরের কনসেপ্ট। ভেরি গুড। নেক্সট তাহলে আমরা প্রবলেমটা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করি। এগুলোই আমাদের এই প্রবলেমের জন্য লাগবে, তারপরে আরও যদি কিছু কনসেপ্ট লেগে থাকে সেটা পরের প্রবলেম যখন আসবে তখন দেখা যাবে। এই প্রবলেমের জন্য এগুলোই লাগবে। তো আমরা দেখি, আমরা পরপর আস্তে আস্তে সলিউশনটা আনার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা কি বলেছি এখানে ফার্স্ট কোশ্চেনেই বলেছে যে দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন এ 0.1 মোলার AgNO3 সলিউশন ইজ x ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের এখানে আমি আগে কি ফর্মুলা করেছি যে ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কে বি ইন্টু এম ইন্টু আই ইজ ভ্যান্টা ফ্যাক্টর। ওকে, এটা আমাদের ফর্মুলা জানি। এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখি। কে বি এর ভ্যালু দেওয়া আছে 0.5, তাই তো 0.5 কেলভিন কেজি পার মোল, কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি পার মোল, কেবি এর ভ্যালু বলা আছে। এবার কি বলেছে আমাদের? মোলালিটি কি বলেছে? 0.1। এম অফ AgNO3 কত বলা আছে? এম অফ AgNO3 ইজ 0.1 মোলাল বলা আছে। এম অফ AgNO3 হচ্ছে 0.1 মোলাল বলা আছে। এরপর কি বলা আছে? ভ্যান্টা ফ্যাক্টর আই ইজ ইকুয়ালস টু, আমাদের কি জানি এখানে AgNO3 জন্য আগেই বলেছি AgNO3 জন্য আই ইকুয়ালস টু 2 হবে। তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কি, কিছুই নেই অঙ্কটার মধ্যে, কেবির ভ্যালু 0.5 ইন্টু এম এর ভ্যালু 0.1 ইন্টু 2। ওকে, 0.5 ইন্টু 2 হচ্ছে 1 ইন্টু 0.1 হচ্ছে 0.1। ওকে, তার মানে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে ডেল্টা টিবি মানে আগে কি বলেছিলাম? টি বি প্রাইম মাইনাস টিবি ইজ ইকুয়ালস টু ডেল্টা টিবি, এটা আমরা আগে পড়ে এসেছি। এটা ইজ ইকুয়ালস টু 0.1 বেরিয়েছে। এবার জলের বয়েলিং পয়েন্ট কত ছিল? এখানে ওয়াটারের কথা বলেছে, তো ওয়াটারের বয়েলিং পয়েন্ট আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টিবি অফ H2 আমরা কত জানি? H2 ইজ ইকুয়ালস টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টিবি প্রাইম মাইনাস 100 ইজ ইকুয়ালস টু 0.1। তাহলে টিবি প্রাইম কত হলো? 100.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার বয়েলিং পয়েন্ট বের করতে বলেছে, এটাই এক্স ইজ ইকুয়ালস টু এক্স।
ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এক্সের ভ্যালু আমার বেরিয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো, এখানে লিখে দিই আমরা 100.1 ডিগ্রি সেলসিয়াস। তো একটা কোশ্চেন হয়ে গেল। হচ্ছে টিবি প্রাইম। তাহলে টিবি প্রাইম অফ AgNO3 আমাদের 100 ডিগ্রি 100.1 ডিগ্রি সেলসিয়াস আমরা হয়ে গেল। এটা ওটা আমাদের প্রথম কোয়েশ্চেনের আনসার ছিল 100.1 ডিগ্রি। এটা আমরা এখানে লিখে রাখলাম যে টিবি প্রাইম AgNO3 যখন ছিল সলিউশনের মধ্যে তখন তার 100.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। ওকে, এটা জানি যে 1000 ml 0.1 মোলাল AgNO3 মধ্যে যদি 1000 ml আরও অন্য কিছু অ্যাড করি, যে কোনো XYZ যে কিছু আমি অ্যাড করি, এক্স অ্যাড করলাম, 1000 ml AgNO3 মধ্যে যদি 1000 ml এক্স আমি অ্যাড করি, তাহলে AgNO3 কনসেন্ট্রেশনটা অর্ধেক হয়ে গেল না? মানে ভলিউম ডবল হয়ে গেলে কনসেন্ট্রেশন অর্ধেক হয়ে যায়, এটা আমরা জানি, তাই তো? তাহলে এখানে আমার যেটা বলা আছে, যদি সেটা হয়ে গিয়ে থাকে, এখানে আমার অলরেডি কি বলা আছে, বলেছে যে অ্যান ইকুয়াল ভলিউম অফ 0.1 মোলাল BaCl2 সলিউশন ইজ অ্যাডেড। ওকে, তাহলে এই সেকেন্ড ক্ষেত্রে কেস 2তে এখানে লিখে রাখলাম আমরা কেস 2তে কি হলো, এম অফ AgNO3 কত হবে? এম অফ AgNO3 হয়ে যাবে 0.1 ডিভাইডেড বাই 2। ঠিক সিমিলারলি ইকুয়াল ভলিউম BaCl2 যে অ্যাড করেছে সেখানে তো অলরেডি AgNO3 আছে, ঠিক সেম ভলিউম AgNO3 আছে, তার মানে BaCl2রও তো ভলিউমটা ডবল হয়ে গেল যাওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রেও কি কনসেন্ট্রেশনটা অর্ধেক হয়ে যাবে না? তাহলে এম অফ BaCl2 এখানে অর্ধেক হয়ে যাবে, BaCl2 ইকুয়ালস টু 0.1 বাই 2। ওকে, তো এম অফ AgNO3 0.1 বাই 2, এম অফ BaCl2 0.1 বাই 2 হয়ে গেল। এরপর আমাদের তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু, ডেল্টা টিবি আমি এখানে 2 ধরে নিলাম, আগে ছিল AgNO3, তো এটা ডেল্টা টিবি 2, কেস 2 এর জন্য ডেল্টা টিবি 2 ইজ ইকুয়ালস টু আই অফ AgNO3। আই অফ AgNO3 কেন? AgNO3 এর জন্য আলাদা ভ্যান্টো ফ্যাক্টর ইন্টু কেবি। কেবিটা আমাদের দুটোর ক্ষেত্রেই ইকুয়াল, তাই তো? কেবি কার জন্য হয়? কেবি সলভেন্টের জন্য হয়। তো সলভেন্টের কেবি সবসময় তার মধ্যে যাই ইউজ করা হোক তার সবসময় কনস্ট্যান্ট, ইভিলোস্কোপিক কনস্ট্যান্ট, যে কোনো একটা পার্টিকুলার সলভেন্টের জন্য বা পার্টিকুলার লিকুইডের জন্য তার কেবি সবসময় কনস্ট্যান্ট হবে। তো এটা হচ্ছে কেবি ইন্টু এম অফ AgNO3, এটা হলো প্লাস সিমিলারলি আই অফ BaCl2 ইন্টু কেবি ইন্টু এম অফ BaCl2, এটা হয়ে গেল ডেল্টা টিবি 2, মানে হচ্ছে এটা হলো। এবার আই অফ AgNO3 আমরা কি জানি? আমরা এখানে অলরেডি জেনে এসেছি যে AgNO3 কীভাবে ডিসোসিয়েট হয়, AgNO3 Ag প্লাস প্লাস NO3 মাইনাস। ঠিক তেমনই BaCl2 কীভাবে হয়? BaCl2 Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তার মানে AgNO3 এখানে কতগুলো আছে? এখানে 2 ভ্যান্টো ফ্যাক্টর, এর ক্ষেত্রে কত? এর ক্ষেত্রে 3 ভ্যান্টো ফ্যাক্টর। তাহলে AgNO3 এর জন্য আমি এখানে 2 লিখলাম ইন্টু কেবির ভ্যালু কত বলা আছে? 0.5 ইন্টু এম অফ AgNO3 কত হয়েছে? 0.1 বাই 2 প্লাস আই অফ BaCl2 কত হয়েছে? 3 বলেছি, এখান থেকে দেখেছি আমি 3 ইন্টু কেবি 0.5 ইন্টু এম অফ BaCl2 0.1 বাই 2। ওকে, তাহলে আমি 0.5 ইন্টু 0.1 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 প্লাস 3, এটা কমন নিয়ে নিলে। ওকে, তাহলে এটা কি হলো? 5 ইন্টু 10⁻⁻² ডিভাইডেড বাই 2 ইন্টু 5, তাই তো? এটা করলে 5 ইন্টু 10⁻² ইন্টু 5 ডিভাইডেড বাই 2 হলো। তার মানে এটাকে কি হলো? 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻²। 25 ডিভাইডেড বাই 2 মানে আমরা কত জানি? 12.5 ইন্টু 10⁻²। ওকে, 12.5 ইন্টু 10⁻²। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডেল্টা টিবি 2, মানে যখন AgNO3 এর মধ্যে BaCl2 অ্যাড করা হয়েছে তখন টেম্পারেচারটা কতটা পার্থক্য হয়ে গেছে? মানে টেম্পারেচারটা মানে এটাকে যদি আমরা পয়েন্ট দিয়ে লিখি 0.125 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, 0.125। তাহলে 0.125 যদি ডেল্টা টিবি 2 হয়ে গিয়ে থাকে, ডেল্টা টিবি 2 এটা ডিগ্রি সেলসিয়াস লিখলাম, হয়ে গিয়ে থাকে, আমি এখানে লিখলাম না, এই ইকুয়েশনের মধ্যে লিখলাম না। তাহলে কি হলো? আমরা ওখানে কি জানি? টিবি প্রাইম অফ 2 মাইনাস TB2 ইজ ইকুয়ালস টু 2 লেখার দরকার নেই, মাইনাস টিবি লিখলাম। টিবি কেন? জলের জন্য। টিবি ইজ ইকুয়ালস টু কত হলো?
125, তাই তো। টিবি প্রাইম টু কত হলো, এবার বের করতে হবে। টিবি প্রাইম টু মাইনাস 100 ইজ ইকুয়ালস টু 0.125, অতএব টিবি প্রাইম টু ইজ ইকুয়ালস টু 100.125। তাহলে টিবি প্রাইম টু মানে BaCl টু AgNO3 মধ্যে অ্যাড করার ফলে আমার টেম্পারেচার মানে বয়লিং পয়েন্ট হয়েছে এইটা। আর আগে বয়লিং পয়েন্ট আমি এখানে অলরেডি লিখে রেখেছিলাম যে 100.1। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কী হলো সেটা তো জিকে বলেছে, দ্য ডিফারেন্স ইন দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইন দ্য সলিউশন A অ্যান্ড B। এটা হচ্ছে সলিউশন B এর জন্য আর এটা হচ্ছে সলিউশন A এর জন্য বয়লিং পয়েন্ট। তাহলে ডিফারেন্সটা কী হলো, তাহলে আমি এখানে ডিফারেন্সটা আমি যেহেতু টিবি প্রাইম টু দিয়ে করেছি, আমি টিবি প্রাইম টু মাইনাস টিবি প্রাইম AgNO3 করলাম। ওকে, কত হলো এখানে, কত পাওয়া গেছে 100.125 মাইনাস 100.1। ওকে, 100.125 মাইনাস 100.1 ইজ ইকুয়ালস টু কত এলো, ইজ ইকুয়ালস টু 0.025 ইজ ইকুয়ালস টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা হলো, আমি উপরের পার্টটা এখানে মুছে নিলাম। তাহলে এটা যদি 2.5 ইন্টু 10 টু দি মাইনাস 2 হয়, আমার অলরেডি বলে দিয়েছে যে ডিফারেন্সটা কত, y ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা কেটে গেল, তাহলে y ইজ ইকুয়ালস টু কত হলো 2.5। এটাই হচ্ছে ইকুয়েশন হলো। তার মানে y এর ভ্যালু আমি এখানে কত পেয়ে গেলাম 2.5। তো এই ইকুয়েশনটা সলভ হয়ে গেল। তো এই হচ্ছে গিয়ে জি অ্যাডভান্সে আসা কোশ্চেন। তো আজকে আমরা এটা পড়লাম, চলা যাক দেখা যাক নেক্সট প্রবলেমে আমরা যেতে পারি কিনা। প্রবলেম যেটা সেটা জি অ্যাডভান্সে আসা কোশ্চেন। তো এখানে যেটা বলেছে দ্য প্লট গিভেন বিলো শোজ পিটি কার্ভ এটা বলা আছে ফর টু সলভেন্টস এক্স অ্যান্ড ওয়াই। এটা হচ্ছে এক্স এর জন্য, এটা হচ্ছে ওয়াই এর জন্য। এবার দুটো করে কেন, একটা হচ্ছে এক্স হচ্ছে পিওর সলভেন্ট আর অন্যটা হচ্ছে এক্স সলভেন্ট ইউজ করে সলিউশন। এটা হচ্ছে ওয়াই 3 নম্বরটা, 4 নম্বরটা হচ্ছে ওয়াই সলভেন্ট ইউজ করে সলিউশন কিসের না, এখানে ওয়াই সলভেন্টের মধ্যে NaCl অ্যাড করা হয়েছে বা এক্স সলভেন্টের মধ্যে NaCl অ্যাড করা হয়েছে। আর একটা জিনিস বলে দিয়েছে আইসোমোলাল সলিউশন, মানে NaCl এক্স এর মধ্যে যত মোলাল আছে ওয়াই এর মধ্যেও ঠিক তত মোলাল আছে, মানে NaCl কনসেন্ট্রেশনটা দুজনের ক্ষেত্রে সমান। তো আইসোমোলাল বলে দিয়েছে, এটা একটা পেলাম। আর আরেকটা আমি কি ইনফরমেশন পাচ্ছি এখানে, NaCl কমপ্লিটলি ডিসোসিয়েট ইন দিস সলভেন্টস। তো এই দুটো সলভেন্টে NaCl কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, মানে কমপ্লিটলি ডিসোসিয়েট হচ্ছে মানে ভ্যান্ট অফ ফ্যাক্টরটা Na প্লাস প্লাস Cl মাইনাস দুটো আয়ন পাওয়া যাচ্ছে, সেই জন্য ভ্যান্ট অফ ফ্যাক্টর কত হবে, ভ্যান্ট অফ ফ্যাক্টর হবে 2। তো এর ক্ষেত্রেও 2 হবে, এর ক্ষেত্রেও 2 হবে। তো এইটুকু এইখান থেকে এই পর্যন্ত এই কয়েকটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে। সেকেন্ড যেটা পার্ট সেখানে কি বলেছে, ঠিক আছে সেকেন্ড পার্টটা করার আগে আমরা ফার্স্ট পার্ট থেকে যেটা পাচ্ছি সেটা আমরা যে রিলেশন পাচ্ছি সেটা আমরা আগে দেখে নিই। ডেল্টা টিবি ইকুয়ালস টু কি, ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু, এবার দুটো সলভেন্ট ইউজ করা হয়েছে তাই ডেল্টা টিবি অফ এক্স মানে এক্স যে সলভেন্ট তার যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হচ্ছে সেটা ইজ ইকুয়ালস টু আই ইন্টু কেবি অফ এক্স ইন্টু এম। ওকে, আর ওয়াই সলভেন্টের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে মানে যে পরিমাণ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হয়েছে সেটা কত হবে ওয়াই ইন্টু কেবি ইন্টু ওয়াই ইন্টু এম। এবার ব্যাপার হচ্ছে এটাই যে এখানে কেবি এক্স লিখলাম, ডেল্টা টিবি ওয়াই লিখলাম, এক্স ওয়াই ডিমার্কেশন করলাম এই দুটোর ক্ষেত্রে। তাহলে আই বা এম এর ক্ষেত্রে কেন ডিমার্কেশন করলাম না, কেননা অলরেডি বলে দিয়েছে যে আইসোমোলাল NaCl সলিউশন, তার মানে দুজনের ক্ষেত্রেই মোলালিটি সমান, তাই এটাকে MX MY দিয়ে আলাদা করে ডিমার্ক করার দরকার নেই, এটাকে MM ধরে নিলাম। ঠিক সিমিলারলি বলে দিয়েছে NaCl কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে দুজনের ক্ষেত্রেই, তো সেই জন্য দুজনের ক্ষেত্রেই ভ্যান্ট অফ ফ্যাক্টরটা 2, তাই আই লিখলাম, এক্ষেত্রে আর ডিমার্ক করার দরকার নেই IXIY দিয়ে। তো এই গেল দুটো ইকুয়েশন। তো ডেল্টা টিবি এক্স ইকলস টু এত, ডেল্টা টিবি ওয়াই ইকলস টু এত। ওকে, এবার কি বলেছে আমাদের, ফার্স্ট কন্ডিশনে বলা আছে 360 থেকে 362 কত বেড়েছে আমার, ডেল্টা টিবিটা কত হয়েছে এক্সের ক্ষেত্রে, এক্স সলভেন্টের ক্ষেত্রে ডেল্টা টিবি ইকলস টু 2 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এখানে ডেল্টা টিবি ইজ ইকলস টু 2 লিখতে পারি, সরি 2 ডিগ্রি সেলসিয়াস না 2 কেলভিন, কেননা এটা টিটা কেলভিনে বলা আছে। তো এখানে এক্স সলভেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে 2। ঠিক সিমিলারলি ওয়াই সলভেন্টের ক্ষেত্রে এটা কি 367 থেকে 368, মানে 1 ডিগ্রি 1 কেলভিন বেড়েছে।
তো এই জন্য এখানে কি হলো 1 1, এটা ইকুয়ালস টু, তাহলে ডেল্টা টিবি ওয়াই ইকুয়ালস টু 1, মানে এই ডিফারেন্সটা 1 বলে দিয়েছে 367 368 দুটো ডিফারেন্স। আর ডেল্টা টিবি এক্স যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই দুটো ডিফারেন্স 362 360, ডিফারেন্স করলে হচ্ছে 2 হয় 2, এটা বলে দেওয়া আছে। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি 1/2 করলে 1 ডিভাইডেড বাই 2 যদি আমরা করে আমরা কি পাচ্ছি 1 ডিভাইডেড বাই 2 অ্যান্ড উই গেট হোয়াট উইল উই গেট, দেখা যাক এটা কেটে দিয়ে ভাগ করলে কি হয়, আই কেটে যায়। তাহলে আমি একবারে লিখি I into kb of x into m divided by I into kb of y into m is equals to কি হচ্ছে 2 divided by 1, m কাটলো I কাটলো, তাহলে kb of x is equals to kb of y into 2। তো এই একটা ইকুয়েশন আমরা পেলাম। তাহলে প্রথম এখান থেকে এই পর্যন্ত যে বলা আছে তার মধ্যে আমরা কেবিএক্স এর ভ্যালুটা আমরা মানে কেবিএক্স আর কেবিওয়াই এর মধ্যে একটা রিলেশন পেলাম যে কেবিএক্স ইকুয়ালস টু 2 কেবিওয়াই। ওকে, তো এই যে একটা ইকুয়েশন পেলাম আমরা, তো এটা আমরা আলাদা করে নোট করে রাখবো আর এটাকে আমরা মুছে দেবো। তো আমরা তাহলে কি পেয়েছি এখানে, 1 নম্বর আমরা এখানে পেয়েছি হচ্ছে kbx is equals to 2 into kby, এটা আমাদের ফার্স্ট রেজাল্টের মানে ফার্স্ট যে ডেটাগুলো দেওয়া আছে সেখান থেকে আউটকাম হচ্ছে এটা। ওকে, এবার নেক্সট পার্টটা আমরা পড়ি। কি বলেছে, অন অ্যাডিশন অফ ইকুয়াল নাম্বার অফ মোলস অফ নন ভোলাটাইল সলিউট এস। তাহলে এবার আবার একটা নন ভোলাটাইল, আগে এনএসিএল কথা বলা হয়েছিল, এবার একটা নন ভোলাটাইল সলিউট এস তার কথা বলা হচ্ছে। ইন ইকুয়াল অ্যামাউন্ট অফ দিস সলভেন্টস the elevation of boiling point of solvent X is 3 times that of solvent Y। এরপর কি বলেছে, solute is S known to undergoes solute S is known to undergoes solute S is known to undergo dimerization in these solvents। তার মানে solute S বলছে X এর ক্ষেত্রেও ডাইমারাইজ করে, Y সলভেন্টের ক্ষেত্রেও ডাইমারাইজ করে, মানে দুটো সলভেন্টের ক্ষেত্রে ডাইমারাইজ করছে, এটাও ইনফরমেশন দেওয়া আছে। তাহলে ডিগ্রি অফ ডাইমারাইজেশন 0.7 ইন ওয়াই, মানে ওয়াই সলভেন্টের মধ্যেও ডিগ্রি অফ ডাইমারাইজেশন কত হচ্ছে 0.7। তার মানে আমার এখান থেকে আমার কি বলে দেওয়া আছে, বিটা অফ ওয়াই, ডিগ্রি ডাইমারাইজেশনকে আমরা বিটা দিয়ে লিখি, আগে দেখেছি। তাহলে বিটা অফ ওয়াই বলে দিয়েছে 0.7, মানে 70% হচ্ছে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, ডাইমারাইজেশন মানে অ্যাসোসিয়েশন। এরপর কি বলেছে, ডিগ্রি অফ ডাইমারাইজেশন 0.7 ওয়াই হয়ে গেল। এরপর ডিগ্রি অফ ডাইমারাইজেশন ইন এক্স, আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ বিটা এক্স, মানে এত বড় কোশ্চেনটা দিয়ে আমাকে এইটা হচ্ছে তার ফাইনাল আনসার হবে। তাহলে বিটা এক্সের ভ্যালু আমাকে বের করতে হবে। এবার কি বলেছে, বিটা ওয়াই মানে 0.7, তাহলে বিটা ওয়াই মানে 0.7 যদি আমাদের হয়ে গিয়ে থাকে, আর আরেকটা কি বলেছে যে ইকুয়াল অ্যামাউন্ট আমরা কিসে অ্যাড করছি না, এক্স আর ওয়াই এ সলভেন্ট অ্যাড করছি। তো যদি ইকুয়াল অ্যামাউন্ট অ্যাড করে দিয়ে থাকি আমরা, তাহলে ডেল্টা টিবি অফ এক্স ইন সলভেন্ট এস, তাই তো, মানে আমি এটাকে সলভেন্ট এসের মধ্যে যেটা লিখবো এটা অলরেডি ওখানে হয়ে গেছে, তো ডেল্টা টিবি এক্স এই হিসেবে লিখছি। আগের প্রবলেম যেটা করেছি সেখানেও ডেল্টা টিবি এক্সে লিখেছিলাম, এখানেও ডেল্টা টিবি এক্স দিয়ে সেকেন্ড কন্ডিশনে লিখছি। তো এখানটা আমরা লিখে দিচ্ছি সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট ওটা হয়েছিল, এবার সেকেন্ড পার্টে হচ্ছে ডেল্টা টিবি এক্স ইজ ইকুয়ালস টু কী হবে, ডাইমারাইজ হচ্ছে, তাহলে আই ইন্টু কে বি এক্স ইন্টু এম হয়ে গেল। ঠিক সিমিলারলি ডেল্টা টিবি ওয়াই ইজ ইকুয়ালস টু আই, তো আইটা আমার জানা নেই, তাহলে ভ্যান্টা ফ্যাক্টর আই এক্স, এখানে হচ্ছে আই ওয়াই, আগে যেমন আইটা ইকুয়াল বলে দিয়েছিল এখানে তো আমার জানা নেই, কেবি ওয়াই ইন্টু এম। এবার এম দুটো কেন ইকুয়াল লিখলাম, কেননা দুজনেই ইকুয়াল অ্যামাউন্ট অ্যাড করছে, তাই মোলালিটিও সেম হবে। ওকে, এটা এবার ডেল্টা টিবি এক্স, আরেকটা কি ইনফরমেশান দিয়েছে দেখে নিই, ডেল্টা টিবি এক্স বাই ডেল্টা টিবি ওয়াই গিভেন, কি গিভেন না, দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট এক্স, মানে সলভেন্ট এক্সের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইজ 3 টাইমস দ্যাট অফ সলভেন্ট ওয়াই। তার মানে এইটা ইকুয়ালস টু 3/1, তো সেটাই বলে দিয়েছে এই সলভেন্ট এক্সের জন্য 3 টাইমস, ওয়াই এর 3 টাইমস,
তাহলে এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমার এটা একটা ইকুয়েশন পেলাম। এরপর আমার ডেল্টা টিভি এক্সের ভ্যালু আমার এখান থেকে কী পাবো, আমি এখান থেকে টানলাম, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আই এক্স ইন্টু কে বি এক্স ইন্টু এম ডিভাইডেড বাই আই ওয়াই ইন্টু কে বি ওয়াই ইন্টু এম ইজ ইকুয়ালস টু 3/1 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমার এম এম কেটে গেল, কে বি এক্সের ভ্যালু কত আছে 2 কে বি ওয়াই, ওটা বসিয়ে দিচ্ছি ওখানে। তাহলে আই এক্স ইন্টু 2 কে বি ওয়াই ডিভাইডেড বাই আই ওয়াই ইন্টু কে বি ওয়াই ইজ ইকুয়ালস টু 3/1 ইজ ইকুয়ালস টু 3/1 হয়ে গেল। তাহলে কে বি ওয়াই কাটলো, তাহলে আই এক্স বাই আই ওয়াই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 3/2। আই এক্স বাই আই ওয়াই মানে দুজনের ভ্যান্ট অফ ফ্যাক্টরের রেশিও পেয়ে গেছে 3:2। ওকে, তাহলে এইখানে আমরা যেটা পেয়ে গেলাম সেটা আমরা এখানে আবার লিখে রাখলাম, আই এক্স বাই আই ওয়াই ইজ ইকুয়ালস টু 3/2 হয়ে গেল। এটা হলো আমাকে লাস্ট পর্যন্ত বের করতে হবে হচ্ছে বিটা এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে বিটা ওয়াই ইকুয়ালস টু যদি 0.7 দেওয়া থাকে, তাহলে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা কি জানি, বিটা ইজ ইকুয়ালস টু i-1 বাই 1 - n-1, এটা তো জানি। তাহলে ওয়াই সলভেন্টের জন্য কি হবে, বিটা ওয়াই ইকুয়ালস টু, সেটা দেখি। ওয়াই সলভেন্টের জন্য যেটা হবে সেটা হচ্ছে বিটা ওয়াই ইজ ইকুয়ালস টু i-1 ডিভাইডেড বাই 1/n-1, এটা হয়ে গেল। তাহলে বিটা ওয়াই দেওয়া আছে 0.7 ইজ ইকুয়ালস টু আই ওয়াই আমরা জানি না, ডিভাইডেড বাই 1/n কত, ডাইমারাইজেশন হচ্ছে তাই n এর জায়গায় 2 বসবে, -1। তাহলে এটা কি হলো, -0.5 ইন্টু 0.7 ইজ ইকুয়ালস টু আই ওয়াই -1। ওকে, তাহলে আই ওয়াই ইজ ইকুয়ালস টু কি হলো, 1টা এইদিকে এলো, তাহলে 1 - 0.35 ইজ ইকুয়ালস টু 0.65। ঠিক করে লিখলে হয় এইভাবে 0.65। তাহলে আই ওয়াই মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন ওয়াই সলভেন্ট হচ্ছে আই ওয়াই, সেটা বলা আছে, সেটা হলো 0.65। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর যদি 0.65 আই ওয়াই হয়, অলরেডি আমরা একটা ইকুয়েশন বের করেছি যেখানে আই এক্স বাই আই ওয়াই ইকুয়ালস টু 3/2 বলা আছে। তাহলে আই এক্স ইজ ইকুয়ালস টু কী হবে, 3/2 ইন্টু আই ওয়াই হবে। তাহলে 3/2 ইন্টু আই ওয়াই মানে কত হলো, 0.65। 0.65 মানে তো এটা হলে 1.95 হচ্ছে, তাই তো, 100 হ্যাঁ, ডিভাইডেড বাই 2, তাহলে এখানে কত হলো 0.975। এইটা তাহলে কি হলো, আই এক্সের ভ্যালু মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন এক্স, ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন এক্স হলো 0.975। যদি ভ্যান্ট অফ ফ্যাক্টর ইন এক্স 0.975 হয়, তাহলে অলরেডি আমরা যেরকমভাবে করেছিলাম সেইভাবে আবার বসিয়ে দিলাম। এক্ষেত্রে এই একই রকমভাবে এটাকে আমরা মুছে দিলাম। মুছে দিলে কি হচ্ছে, এটা যদি আমার এক্স হয়ে যায়, তাহলে বিটা এক্স মানে এক্স মিডিয়ামে কী হলো, আই এক্স -1/1 - n। তাহলে বিটা এক্স আমাকে বের করতে হবে, বিটা এক্সটা আমি জানি না কত, আই এক্স আমার বেরিয়ে গেছে 0.975 -1 ডিভাইডেড বাই এর জায়গায় 2 বসবে -1 ইজ ইকুয়ালস টু কত হলো, ইজ ইকুয়ালস টু হলো 0.025 হলো, তাই তো, -0.025 ডিভাইডেড বাই -0.5, এটা কাটলো। তাহলে এখানে কি হলো 25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻⁻1, তার মানে কি হলো 5 ইন্টু 10⁻², 5 ইন্টু 10⁻², বিটা এক্স ইকুয়ালস টু 5 ইন্টু 10 ডিগ্রি অফ ডাইমারাইজেশন জিজ্ঞেস করেছে অফ এক্স। তাহলে ডিগ্রি অফ ডাইমারাইজেশন অফ এক্স ইকুয়ালস টু কি হলো 0.05। তাহলে বিটা এক্স ইকুয়ালস টু 0.05, এটাই আনসার। তাহলে ডিগ্রি অফ ডাইমারাইজেশন কত হবে, এখানে লিখে দেওয়া যাক, ডিগ্রি অফ ডাইমারাইজেশন ইজ ইকুয়ালস টু 0.05, এইটাই আনসার। ওকে, 0.05 ইজ দ্য আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক আবার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, এটা নিটে আসা কোশ্চেন। তো এখানে দেখা যাক প্রথম লাইন থেকে কি বলা আছে। তাহলে এখানে কি বলেছে, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে
অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু সলিউট অ্যাড করেছি জলের মধ্যে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা কি জানি একটা জল মানে যে কোনো কোয়ান্টিটির জল কি ফুটতে শুরু করে, তার মানে আমরা জানি জলের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জল যদি ফুটতে শুরু করে তাহলে আমরা আগেই ডেফিনেশনে কি পড়ে এসেছিলাম যে ফুটতে শুরু করা মানে সেই সময় তার ভেপার প্রেশারটা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমান হয়। তাহলে যদি পিওর সলভেন্ট থাকতো তাহলে এক্ষেত্রে তার প্রেশারটা কত হতো, অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমান হতো। তাহলে পিওর সলভেন্টের জন্য আমরা ধরে নিলাম ভেপার প্রেশারটা হচ্ছে P0, সেক্ষেত্রে অ্যাটমসফিয়ারিক প্রেশার আমরা জানি 760, তার মানে P0 ইকুয়ালস টু 760 মিলিমিটার অফ Hg হতো, কিন্তু সেটা হয়নি। এবার সলিউট অ্যাড করার জন্য হয়ে গেছে কত, পি ধরে নিচ্ছি এটাকে, পি ইজ ইকুয়ালস টু 732 মিলিমিটার। ওকে, এবার আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, ডেল্টা পি বাই P0, ডেল্টা পি মানে হচ্ছে P0 মাইনাস পি বাই P0 ইজ ইকুয়ালস টু x2, x2 মানে আমরা কত জানি, তাহলে এখানে আমরা লিখছি আবার x2 ইজ ইকুয়ালস টু n2 বাই n1 প্লাস n2, x2 হচ্ছে মোল ফ্র্যাকশন, x2টা কি জিনিস, x2 মানে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট মানে আমরা কি জানি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ সলভেন্ট প্লাস নাম্বার অফ মোলস অফ সলিউট। তাহলে এক্ষেত্রে কি আছে, ম্যাক্সিমামটাই তো সলভেন্ট আছে, যদি ম্যাক্সিমাম মানে সলভেন্টটা সলিউটের থেকে যদি অনেক বেশি হয়, মানে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ইজ মাচ গ্রেটার দ্যান নাম্বার অফ মোলস অফ সলিউট যদি হয়, সেক্ষেত্রে n1 প্লাস n2 ভ্যালু আমরা এরকম লিখতে পারি, তো n1 প্লাস n2 ইজ নিয়ারলি ইকুয়ালস টু n1 লিখতে পারি। তাহলে অতএব x2 ইজ ইকুয়ালস টু n2 বাই n1 হয়ে যাচ্ছে, তাহলে এই x2 জায়গাতে আমরা n2 বাই n1ই লিখতে পারি, আর P0 বাই P, P0 মাইনাস P বাই P0, তাহলে P0 মাইনাস P বাই P0, তার মানে কি হলো এখানে 760 মাইনাস 732 ডিভাইডেড বাই 760, এটাই তো হলো, ইজ ইকুয়ালস টু n2 বাই n1। তাহলে n2 মানে হচ্ছে নাম্বার, যত গ্রাম অ্যাড হয়েছে ডিভাইডেড বাই তার মোলার মাস, তাহলে 6.5 ডিভাইডেড বাই m, m হচ্ছে জানা নেই আমার, এটা হচ্ছে মোলার মাস অফ সলিউট, এটা আমার জানা নেই, ডিভাইডেড বাই n1, n1 মানে 100 গ্রাম জল আছে, ডিভাইডেড বাই জলের মলিকুলার ওয়েট কত 18। ওকে, এরপর কি হলো এখানে 28 ডিভাইডেড বাই 760 ইজ ইকুয়ালস টু 6.5 ডিভাইডেড বাই m ডিভাইডেড বাই 5.55, 100কে 18 দিয়ে ভাগ করলে 5.55 হয়, তাহলে এটা আমরা এদিকে লিখলাম, তাহলে 5.55 m is equals to 6.5 into 760 divided by 28, এটা হয়, তাহলে m is equals to 6.5 into 760 divided by 28 into 5.55 এটা হয়। তো যদি এটা হয়ে গিয়ে থাকে, এটা কাটাকুটি করে নিয়ারলি ইজ ইকুয়ালস টু 32 আসে, তাহলে m ইকুয়ালস টু 32, মানে যে সলিউটটা অ্যাড করা হয়েছে তার মলিকুলার ওয়েট হচ্ছে 32। ওকে, তো এখানে আমরা এটা মোছার আগে আমরা এখানে লিখে রাখলাম, নোট করে রাখলাম m ইজ ইকুয়ালস টু 32। সলিউট অ্যাড করার জন্য আমরা জানি বয়লিং পয়েন্ট বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার ডেল্টা টিবি মানে বয়লিং পয়েন্টের ডিফারেন্স কী হয়, ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম। ভ্যান্ট অফ ফ্যাক্টর না, ভ্যান্ট অফ ফ্যাক্টর নেই, কেননা কোথাও বলা নেই সলিউটটা ডিসোসিয়েট বা অ্যাসোসিয়েট কিছু হচ্ছে কিনা, কিছু বলা নেই, তাহলে কেবি ইন্টু এম, তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম, কেবি ইজ ইকুয়ালস টু 0.52 ইন্টু এম, এম হচ্ছে মোলালিটি, মোলালিটি মানে আমরা কি জানি এখানে লিখছি আমরা, মোলালিটি মানে হচ্ছে এটাই যে 6.5 গ্রাম অ্যাড করা হয়েছে, তাহলে কত মোল অ্যাড করা হয়েছে, 6.5 ডিভাইডেড বাই 32, যত গ্রাম নেওয়া হয়েছে ডিভাইডেড বাই তার মলিকুলার ওয়েট, দ্যাট ইজ নাম্বার অফ মোলস। এই নাম্বার অফ মোল নেওয়া হয়েছে কতর মধ্যে, 100 গ্রামের মধ্যে, তাহলে 1000 গ্রামের মধ্যে কত আছে, এটাই তো নাম্বার, মোলারিটি কাকে বলে, 100 গ্রাম সলভেন্টের মধ্যে যত মোল সলিউট দ্রবীভূত আছে, তাহলে এত মোল সলিউট দ্রবীভূত আছে কার মধ্যে, এই মোলটা দ্রবীভূত আছে 100 গ্রামের মধ্যে, তাহলে 1000 গ্রামের মধ্যে কত ইন্টু 1000 ডিভাইডেড বাই 100, এটাই তো তার অ্যান্সার। তাহলে ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, এটা কাটলো, তার মানে 65 ডিভাইডেড বাই 32, এটাই হচ্ছে মোলালিটি হলো। তাহলে এইটা যদি মোলালিটি হয়, এটা নিয়ারলি ইজ ইকুয়ালস টু 2 হচ্ছে, কেননা একটা আনসারে তো আমার পয়েন্টে আনসার দেওয়া নেই, তাই মোলালিটি আমি 2 লিখলাম। তো এটা যদি 2 হয় তাহলে এখানে আমি 2টা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি হয়, এটাও নিয়ারলি ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে, তাহলে ডেল্টা টিবিটা হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু 1। আমরা কি জানি, ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু টিবি প্রাইম মাইনাস 100, টিবি প্রাইম মাইনাস টিবি জলের পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট আমরা জানি 100 ইজ ইকুয়ালস টু 1, তাহলে টিবি প্রাইম মানে এখন সলিউট অ্যাড করার পর যে সলিউশনটা হয়েছে তার বয়লিং পয়েন্ট কত হবে, টিবি প্রাইম ইকুয়ালস টু 100 প্লাস 1, 100টা এইদিকে নিয়ে চলে এলে ইজ ইকুয়ালস টু 101 ডিগ্রি সেলসিয়াস, তো এটাই আনসার।
তাহলে এগুলোর মধ্যে অপশানগুলোর মধ্যে কোনটা আছে? এটা, তো এটা আনসার হয়ে গেল। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, এটা জি অ্যাডভান্সে আসা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা দেখা যাক কী আছে। না, জি অ্যাডভান্স না, সরি, জি মেন্সে আসা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা জি মেন্সে এসেছিলো, 2021 সালেই এসেছিলো। আগেরটা নিটে এসেছিলো, এটা জি মেন্সে এসছে। তো কোয়েশ্চেনটা কি বলেছে? সলিউট এ, মানে একটা সলিউট এ যেটা ডাইমারাইজ করে জলের মধ্যে গিয়ে, কি বলেছে? দ্য বয়লিং পয়েন্ট অফ এ 2 মোলাল সলিউশন অফ এ, মানে একটা 2 মোলাল সলিউশন অফ এর বয়লিং পয়েন্ট কী হয়েছে? 100.52 ডিগ্রি সেলসিয়াস। জলের নর্মাল বয়লিং টেম্পারেচার আমরা কি জানি? 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে এই সলিউটটা অ্যাড করার জন্য বয়লিং পয়েন্ট বেড়ে গিয়ে 100.52 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে দ্য পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন অফ এ ইজ, আর কেবির ভ্যালু দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন অফ এ এর ভ্যালু আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে কি বলেছে? সলিউট এ ডাইমারাইজেস ইন ওয়াটার, তার মানে সলিউট এ 2A থেকে এখানে তৈরি হচ্ছে A2, দ্যাট ইজ ডাইমারাইজেশন। সলিউট এ ডাইমারাইজ হয়ে গেল। এবার কি বলেছে? দ্য বয়লিং পয়েন্ট অফ এ 2 মোলাল সলিউশন। তাহলে এক্ষেত্রে আমার যদি ডাইমারাইজ হয়ে যায়, আমি ধরে নিচ্ছি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আমরা ধরেছিলাম বিটা, তো আমরা ডিগ্রি অফ ডাইমারাইজেশন ধরে নিচ্ছি বিটা। আমাকে কি বলেছে? পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন বের করতে বলেছে। তো তাহলে বিটা ইজ ইকুয়ালস টু কত, আমাকে সেটা জানতে হবে, এটা আমরা জানি না। এরপর কি বলেছে? বয়লিং পয়েন্ট হচ্ছে 100.52 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কী হলো? 100.52 মাইনাস 100 ডিগ্রি সি ইজ ইকুয়ালস টু 0.52 ডিগ্রি সি। তার মানে যে বয়লিং টেম্পারেচার যে ডিফারেন্সটা হয়েছে ডেল্টা টিবি, সেটা হচ্ছে 0.52 ডিগ্রি সি। কেবি, জলের কেবি বলে দেওয়া আছে, কেবি ইজ ইকুয়ালস টু বলা আছে 0.52 কেলভিন কেজি পার মোল, এটাও বলে দেওয়া আছে। হয়ে গেল। এবার তাহলে আমাদের এম বলে দেওয়া আছে 2 মোলাল, এমও বলে দেওয়া আছে 2 মোলাল। তাহলে আমরা এখানে কি জানি? ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম ইন্টু আই। আই ইজ ভ্যান্টা ফ্যাক্টর, সো হোয়াট ইজ আই উই ডোন্ট নো, তাই তো? তাহলে আই যদি আমরা না জেনে থাকি, তাহলে এখানে আমরা ইকুয়েশনে বসাই, আই ইজ ইকুয়ালস টু ডেল্টা টিবি বাই কেবি ইন্টু এম। ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু 0.52 ডিভাইডেড বাই 0.52 ইন্টু এম। এম এর ভ্যালু হচ্ছে 2, এটা কেটে গেল, তাহলে কত হলো? 0.5। তাহলে আই ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 0.5, দ্যাট ইজ ভ্যান্টা ফ্যাক্টর ইকুয়ালস টু 0.5। ওকে, এবার আমরা কি জানি? বিটা ইজ ইকুয়ালস টু আমরা কি দেখেছিলাম আগে? বিটা ইজ ইকুয়ালস টু আই মাইনাস 1 ডিভাইডেড বাই 1/n-1 পেয়েছিলাম না? তো এখানে যেহেতু আমার ডিগ্রি অফ ডাইমারাইজেশন বের করতে বলেছে, তাহলে এন এর জায়গায় কত বসে যাবে? আই এর জায়গায় বসে গেল 0.5 মাইনাস 1 ডিভাইডেড বাই এন এর জায়গায় 1/2, মানে n ইকুয়ালস টু 2। তো তাহলে এন এর জায়গায় 2 বসে গেল, আই এর জায়গায় 0.5 বসে গেল, মাইনাস 1 হয়ে গেল। তার মানে ওপরে কী হলো? 0.5 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.5 মাইনাস 1, এই পুরোটা কেটে গেলে কি হয়? 1 হয়। তার মানে বিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু 1 হলে আমাকে পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ অফ, এখানে জিজ্ঞেস করেছে পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন, তাহলে বিটা 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 ইন পার্সেন্ট যদি করা হয় কত হবে? একটা, মানে যদি 1 হয় সেক্ষেত্রে আমার 100% হয়ে গেল বিটা ইন পার্সেন্ট, তাই তো? মানে 70% যদি হয়, নর্মালি আমরা কি জানি যে 70% যদি বলা থাকে, তাহলে 70 ডিভাইডেড বাই 100 দ্যাট ইজ 0 পয়েন্ট সমান, সেটা 0.7। তার মানে 0.7টা হলো আমার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। ঠিক তেমনই যদি 1 হয়, তার মানে সেটা হচ্ছে 1 ইন্টু 100 দ্যাট ইজ পার্সেন্টেজ। তো তাহলে 100% এটা হয়ে গেল। তো এটা একটা আনসার হয়ে গেল, এটা জি মেন্সে আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটাও জয়েন্টে আসা কোশ্চেন, জিতে আসা কোশ্চেন, জি মেন্সের কোশ্চেন। কি বলেছে? হোয়েন 3 গ্রাম অফ এ সাবস্টেন্স এক্স ইজ ডিজলভড ইন 100 গ্রাম অফ CCl4, মানে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা সলভেন্ট যার মধ্যে 3 গ্রাম একটা সাবস্টেন্স এক্স নিয়ে নেওয়া হয়েছে। ইট রেজেস দ্য বয়লিং পয়েন্ট বাই 0.60 কেলভিন, মানে 0.60 কেলভিন বেড়ে গেছে। তা ওটা অ্যাড করার জন্য, মানে যেমন এলিভেশন অফ বয়লিং পয়েন্ট যা হয় আর কি, কোনো সলিউট অ্যাড করলে বয়লিং পয়েন্ট বেড়ে যায়। দ্য মোলার মাস অফ দ্য সাবস্টেন্স এক্স ইজ এত গ্রাম মোল ইনভার্স। তো এখানে আমাকে এই গ্যাপটা ফিল করতে হবে যে কত গ্রাম মোল ইনভার্স হচ্ছে তার মোলার মাস অ্যাকচুয়ালি।
তো কেবিটা বলে দিয়েছে CCl4 এর জন্য 5 কেলভিন কেজি পার মোল। বের তো করতে বলেছে মোলার মাস, তাহলে আমাদের নাম্বার অফ মোলস বের করে নিতে হবে, তাই তো? কেননা ডেল্টা টিভি ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি, এখানে লিখছি বারবার একই জিনিস লেখা, ডেল্টা টিভি ইজ ইকুয়ালস টু কেবি ইন্টু এম। ওকে, এখানে কোথাও বলে দেয়নি কিসের কথা, ভেন্টো ফ্যাক্টরের কথা, মানে সে অ্যাসোসিয়েট বা ডিসোসিয়েশনের কথা কিচ্ছু বলা নেই। এই প্রবলেমটা রিলেটিভলি ইজি আর কি। যাই হোক, এই ডেল্টা টিভি ইকুয়ালস টু কেবি ইন্টু এম, এখানে বলা আছে ডেল্টা টিভিটা কত হয়েছে 0.60, এটা বলা আছে। কেবির ভ্যালু বলা হচ্ছে 5 কেলভিন, তো এটা হচ্ছে 5 ইন্টু এম ইজ ইকুয়ালস টু 0.60। ওকে, এবার হচ্ছে এম ইজ ইকুয়ালস টু কত হলো 0.60 ডিভাইডেড বাই 5 মানে 0.12। তাহলে মোলালিটিটা কত বেরোলো 0.12, এটা হচ্ছে মোলালিটি বেরোলো। আমাকে মোলার মাস বের করতে হবে, এই মোলালিটির মধ্যে মোলার মাস ঢুকে আছে। কি করে মোলালিটি বেরোবে না, 3 গ্রাম সাবস্টেন্স যদি 100 গ্রামের মধ্যে থাকে, আমরা মোলালিটি মানে আবার বলছি একই জিনিস, 1000 গ্রাম সলভেন্টের মধ্যে যত মোল সলিউট দ্রবীভূত আছে, তাহলে 3 গ্রাম সাবস্টেন্স এক্স মানে কত মোল সলিউট, কত মোল সাবস্টেন্স না 3 বাই তার মোলার মাস, এটাই তার নাম্বার অফ মোলস, তাই তো? সাবস্টেন্স এক্সের নাম্বার অফ মোলস, এটা আমরা আরও ভালো করে লিখছি, 3 গ্রাম সাবস্টেন্স এক্স ইজ ইকুয়াল টু 3 বাই এম মোল সাবস্টেন্স এক্স, তাই তো? হোয়ার এম হচ্ছে মোলার মাস, হয়ে গেল। তো যদি এটা হয় তাহলে নাম্বার অফ মোল পেয়ে গেলাম আমার, 3 গ্রাম মানে হচ্ছে এত মোল। এত মোল কতর মধ্যে মানে ডিজলভড আছে, এই এত মোল ডিজলভড আছে 100 গ্রাম CCl4 এর মধ্যে। তাহলে 1000 গ্রাম CCl এর মধ্যে কত মোল দ্রবীভূত আছে, তাহলে 3 বাই এম মোল ডিজলভড আছে, তার মানে আমাকে এম ইজ ইকুয়ালস টু বের করছি 3 বাই এম, এত মোল দ্রবীভূত আছে কার মধ্যে, 100 গ্রামের মধ্যে, তাহলে 1000 মধ্যে কত, 1000 ডিভাইডেড বাই 100। তো এইটা যেটা হলো এটাই তার মোলালিটি হলো। তাহলে এটার ভ্যালুই বলা আছে কত 0.12 বলা আছে, মানে আমরা বের করেছি আগে। তো এখান থেকে আমরা এম ইজিলি পেয়ে যাবো, তাহলে এম ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100 ইন্টু 0.12, 100-এর 0 0 কাটলো, তাহলে 30 ইন্টু 100 ডিভাইডেড বাই 12, তাই তো? 30 ইন্টু 100 কেন করলাম, 3 ইন্টু 10 ছিল 30 হয়ে গেল, 100 করলাম এখান থেকে ডেসিমেলটা সরানোর জন্য, ডিভাইডেড বাই 12, 3 10 30, 3 4 12, 4 25 100, তাহলে ইজ ইকুয়ালস টু 250। তাহলে মোলার মাস কত হলো, মোলার মাস হয়ে গেল হচ্ছে 250, তাহলে এটাই হয়ে গেল। তাহলে মোলার মাস এম ইজ ইকুয়ালস টু 250 গ্রাম পার মোল, গ্রাম মোল ইনভার্স, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিতে হবে যে গ্রাম মোল ইনভার্স কত হবে, 250 ইজ দ্য আনসার। এটা জি মেন্সে আসা কোশ্চেন, এটাও খুব ইজি কোশ্চেন ছিল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এরপর নেক্সট কোশ্চেন এটাও জিতে আসা কোশ্চেন, জয়েন্টে আসা কোশ্চেন, জি মেন্সের কোশ্চেন। এটা কি বলেছে, ইন এ কম্পাউন্ড এ বি ডিসোসিয়েটস টু দ্য এক্সটেন্ট অফ 75% ইন অ্যান অ্যাকোয়াস সলিউশন। তাহলে এ বি অ্যাকোয়াস সলিউশনে ডিসোসিয়েট হতে পারে কতটা, 75%। তাহলে তার আমরা অলরেডি ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে পারি। তাহলে ডিসোসিয়েট যদি 75% হয়, তাহলে আলফা ইকুয়ালস টু আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন জানি বা পড়েছি, 70/100 আলফা ইজ ইকুয়ালস টু, তার মানে 0.75 হবে হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, দ্য মোলালিটি অফ দ্য সলিউশন হুইচ শোজ, তার মানে মোলালিটি অফ সলিউশন কিন্তু বলে দেয়নি, বলেছে যে মোলালিটি অফ সলিউশন কত হলে সেটা দেখাবে এ 2.5 রাইজ, মানে 2.5 কেলভিন বাড়বে কত বয়লিং পয়েন্ট, ইন দ্য বয়লিং পয়েন্ট, মানে বয়লিং পয়েন্ট 2.5 বাড়বে কত মোলাল সলিউশন হলে। তো সেটা আমাদের জানা নেই। তো সেটা যদি জানা না থাকে তাহলে আলফা ইজ ইকুয়ালস টু আমাদের 0.75 বলা আছে। ডেল্টা টিবি মানে আমরা কি জানি, বয়লিং পয়েন্টের যে বাড়ার কথা বলেছে, আমরা ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু জানি কত, কে বি ইন্টু এম ইন্টু আই। এই এম এর ভ্যালু আমার জানা নেই, কে বি বলে দিয়েছে 0.5 টু 2.5 রাইজে। তো এই ডেল্টা টিবি ইজ ইকুয়ালস টু 2.5 ইন্টু কে বি মানে 0.52 ইন্টু এম ইন্টু আই, জানা নেই। এবার কি হলো, এম ইন্টু আই ইজ ইকুয়ালস টু 2.5 ডিভাইডেড বাই 0.52, নিয়ারলি ইজ ইকুয়ালস টু কত হলো, নিয়ারলি ইজ ইকুয়ালস টু 5,
তাই তো 25/5, কেননা নিয়ারেস্ট ইন্টিজার বলেছে তো আমরা এটা নিয়ারলি করে নিলাম, এটা যদি কাটাকাটি করি 5 আসে নিয়ারলি, তাহলে এম ইন্টু আই ইকলস টু এত। তাহলে আমি এম জানি না, আই জানি না, এখানে আলফা বলে দিয়েছে। আমরা আগে পড়েছিলাম আলফা ইজ ইকলস টু কত, আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান পড়েছিলাম আগে আমরা। তাহলে আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ানে এখানে আলফা বলে দিয়েছে 0.75, আই আমরা জানি না, এন আমি জানি, এন এখানে কি বলেছে, এখানে এন এর কথা কি বলেছে, ইফ এ কম্পাউন্ড এ বি ডিসোসিয়েটস টু দ্য এক্সটেন্ট অফ 0.5, তাহলে এ বি ডিসোসিয়েট করছে, তাহলে এইটুকু বলে দিয়েছে। এগুলো আমাদেরকে দেখে বুঝে নিতে হবে। এ বি ডিসোসিয়েট করা মানে কি হবে, এ প্লাস প্লাস বি মাইনাস, তার মানে একটা থেকে দুটো তৈরি হচ্ছে, তাহলে এন এর জায়গায় 2 বসবে। সেই দুটো তৈরি হওয়ার মানে সেই ডিসোসিয়েশনটার ডিগ্রি অফ ডিসোসিয়েশন 0.75 বলেছে, তাহলে 1 থেকে 2 হচ্ছে, তাহলে এন এর জায়গাতে কত বসবে, এটা হচ্ছে আমাদের এগুলো বুঝে নিতে হবে। তাহলে এন এর জায়গায় 2 বসবে, 2 মাইনাস 1, তাহলে আই মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0.75, তাহলে আই ইজ ইকুয়ালস টু কত হলো 1.75। ওকে, আয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম 1.75। এই জায়গাতে যদি আমি আয়ের ভ্যালু বসিয়ে দিই এম ইন্টু 1.75 ইজ ইকুয়ালস টু 5, তাহলে এম ইজ ইকুয়ালস টু এম বাই 1.75 ইজ নিয়ারলি ইজ ইকুয়ালস টু 3 হবে। তো নিয়ারেস্ট ইন্টিজারও বলেছে, তো আমি এই জন্য নিয়ারলি 3 হবে। তাহলে মোলালিটি কত হলো, 3 মোলাল হলো। তার মানে কত মোলাল বলেছে এখানে, এটার আনসার হবে 3 মোলাল। 3 মোলাল ইজ দ্য আনসার। তো এটা হচ্ছে আমাদের জি মেন্সে আসা কোশ্চেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। এগুলো হচ্ছে আমাদের যা যা এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট থেকে যা যা মানে একদম নিয়ার পাস্টে যা যা এসেছিলো সেইগুলো নিয়ে আমরা কোশ্চেন তুলে নিয়ে লিখেছি, তো সেগুলোই সলভ করলাম। এরপর দেখা যাক আরও নেক্সট টপিক নিয়ে কীভাবে আসা যায়।